নিরামিষ দিনে ছানার কোফতা এভাবে বানালে কিন্তু ভাত শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যায়, আর কিছু লাগেই না। চলুন দেখে নিই কী কী লাগছে এটা তৈরি করতে। আমি এখানে দুধের মধ্যে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু লেবু ব্যবহার করেও ছানা কাটাতে পারেন, তবে আমি অনেকবার নিজে ট্রাই করে দেখেছি ভিনিগার দিয়ে ছানা কাটালে কিন্তু ছানাটা বেশ সুন্দর ঘন হয় আর খুব তাড়াতাড়িও কাজটা হয়ে যায়। সেজন্য আমি কিন্তু ভিনিগারটাকে বেশি পছন্দ করে থাকি লেবুর থেকে। তবে এটা কোনো ব্যাপার নয়, আপনারা চাইলে পরে কিন্তু ভিনিগারের জায়গায় লেবুটাও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন বেশ সুন্দরভাবে ছানা কাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো কড়াইতে অনেকটাই রয়ে গিয়েছিল, তাই আমি সমস্তটাই এর মধ্যে একটু একটু করে মিলিয়ে নিচ্ছি। সমস্ত ছানাটা ভীষণ ঠিক হয়েছিল, যার জন্য আমার কাজে কিন্তু অনেক সুবিধাই হয়েছিল। এখানে দেখুন সব কিছু আমি একসাথে মিলিয়ে নিলাম এখানে। এবার বলে রাখি, আপনারা চাইলে এই কাটিয়ে নেওয়া ছানাটাকে একটা সুতির কাপড়ের মধ্যে ওভারনাইট ঝুলিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু জলটা একদম এখান থেকে ঝরে যাবে আর এটা একটা ছানার মণ্ডে তৈরি হবে। এবার আমার সেদিন বেশ অনেকটাই তাড়াহুড়ো ছিল, আগের থেকে ডিসাইড ছিলই না, ঠিকও করিনি যে আমি ছানার কোফতা বানাবো। এরকম সময় তো আপনাদেরও আসতে পারে, তো চটজলদি কী করবেন, চটজলদি যদি ছানা কাটাতে হয় তারপর জল ঝরাতে হয়, তবে কিন্তু এরকম একটা স্ট্রেনারের মধ্যে জলটা হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে নিলে পরেই ছানার জল একদম পরিষ্কার হয়ে যায়। আর আপনারা জানেনই, যদি মনে হয় যে পরের দিন করবেন, সেক্ষেত্রে কিন্তু একটা পুটলির মতন বানিয়ে সেটার মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিতে পারেন ওভারনাইট। সেটা ভীষণই সহজ আর খুব ভালোভাবে হয়। আর সময় না থাকলে আমার মতো করে এভাবে চেপে চেপে জল ঝরিয়ে নিতে পারেন। তো যাই হোক, একটা বোলের মধ্যে জল ঝরিয়ে নেওয়া ছানাটা নিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ নিয়ে নিলাম আর একটু বেসন নিয়ে নিলাম। বেসনটা এখানে মোটামুটি এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন। গরম মশলা পাউডার হাফ টিস্পুন দিলাম, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো চলে গেল, তার সাথে সাথেই একটু ঘি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসাথে মাখতেই আমি শুরু করে দিলাম। এবার এখানে একটা কথা বলে রাখি, বেসনটা আমরা কিন্তু ছানাটা মাখতে মাখতে বুঝবো যে আরও কিছুটা লাগবে কি লাগবে না। এখানে ছানাটা মাখতে মাখতে আমার মনে হয়েছিল ছানার মধ্যে জলভাব বেশ কিছুটা রয়েই গেছে। সেজন্য আমি কিন্তু বেসনটা আরও কিছুটা দিয়ে এভাবে মণ্ড তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে পারেন। যখনই গড়বেন ছানার বল, তখন কিন্তু ঘি মাখিয়ে নিলে বা তেল মাখিয়ে নিলে জিনিসটা খুব ভালোভাবে উঠে যায়। এভাবেই হাত দিয়ে চ্যাপ্টা আকারে প্রত্যেকটা ছানার বল বা কোফতা আমি গড়ে নিচ্ছি। আপনারাও কিন্তু হাতের মধ্যে অবশ্যই চেটোতে তেল মাখিয়ে এভাবে ছানার বলগুলোকে বা কোফতাগুলোকে গড়ে নিতে পারেন। ভীষণ সহজ একটা রেসিপি। আজকে আমি এই রেসিপিটাকে একটু বড় করেই দেখাচ্ছি। সবসময় প্রায় ছোট রেসিপি করেই আপনাদের দেখানো হয়, যাতে করে আপনারা বোর না হন। তবে এক্ষেত্রে আমি রেসিপিটা একটু বড় করলাম, কেন কি খুঁটিনাটি অনেক জিনিস আসলে বলার থাকে, বলা হয়ে ওঠে না। তো যাই হোক, কড়াইতে আমি এখানে ঘি আর তেল একসাথে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে পুরো রেসিপিটাই কিন্তু ঘিয়ে করতে পারেন, খুব ভালো লাগে খেতে। আজকাল আসলে অনেকেই হেলথ কনসিয়াস, খেতে চান না ঘি। তাদের জন্য বলছি, সামান্য ঘি আর সামান্য তেল মিশিয়ে তারপর কিন্তু কোফতাগুলোকে ভাজতে পারেন। আচ্ছা, আমি এখানে বলে রাখি, কোফতাগুলো কিন্তু যখনই আপনারা তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ছাড়বেন, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টে নেবেন না, তাহলে এগুলো ভেঙে যাবে। আমি একদিক হলো তারপর কিন্তু এক এক করে এগুলোকে এভাবে উল্টে পাল্টে নিলাম। দেখুন, জিনিসটাকে একটু বুঝতে হবে, যখনই আমরা ছানার কোফতা তৈরি করব, এটা কখনোই ভাঙবে না যদি আপনি ঠিক মতন এটাকে ভাজতে পারেন। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। দেখুন, বেশ সুন্দর একটা লালচে রং চলে এসছে, এটা আস্তে আস্তে ভাজা হোক। ততক্ষণ মিক্সিং জারে আদা আর টমেটো একসাথে নিয়ে নিয়েছি, তারই মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিলাম। এবার এর সাথে আমি এখানে 8-10টা মতন কাজু, দুটো দিয়ে দিলাম এখানে এলাচ, আর একটা ছানার এই কাঁচা কোফতা দিয়ে দিলাম। সব কিছু একসাথে বাটবো। যখনই বাটবো তখন কিন্তু ছানার একটা হাতে গড়া কাঁচা কোফতা এর মধ্যে দিয়ে বাটবেন, তবে কিন্তু যে জিনিসটা বা গ্রেভিটা তৈরি করব পরবর্তীতে, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, আলাদা করে বলার কিছু নেই, একটু ধৈর্য নিয়ে যদি ভাজা যায় তবে কিন্তু কোফতাগুলো ভীষণ সুন্দর রঙের হয়। আমি একবার তুলে নিলাম, বাকি যতগুলো ছিল সবগুলোকেও কিন্তু এক একবারে আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেকেই আমাকে বলে থাকেন আমার ভিডিওগুলো দেখে যে, তোমার ছানার কোফতা এত সুন্দর ফোলে কী করে, এত সুন্দর তোমার ছানার কোফতাগুলো নরম সফট হয় কী করে, ভিডিও দেখে তো খুব ভালো লাগে। এখানে দেখুন বাটনাটা একদম তৈরি হয়ে গিয়েছে, এটা সরিয়ে রাখলাম।
আসলে ব্যাপার হচ্ছে, আপনাদেরকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যখনই ছানার কোফতা বানাবেন তখন কিন্তু একটু ধৈর্য নিয়ে লো ফ্লেমে ভাজবেন, জিনিসটা কিন্তু ফুলতে বাধ্য। আমি এখানে মাঝখান থেকে দেখিয়ে দিলাম ছানার কোফতাটা মাঝখানে সম্পূর্ণ জুসি আর বাইরের থেকে এরকম সুন্দর ভাজা হয়ে গিয়েছে। মানে কাছ থেকে ধরলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর সফট হয়েছে, একদম মুখে দিলে গলে যাওয়ারই কথা, এত সুন্দরভাবে ছানার কোফতা এখানে ভেজে নিয়েছি। এবার এগুলোকে রেখে দিলাম। এই তেলের মধ্যেই, যেহেতু এর মধ্যে অনেকটা ঘি মেশানো ছিল, আমি আর নতুন করে তেল অ্যাড করছি না। এর মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিলে খুব ভালো হয় কোফতাটা। আর যদি ঘরে একটু সাজিরে থেকে থাকে তবে কিন্তু সাজিরে দিতেই পারেন। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তার সাথে দুটো মতন দারচিনি, দুটো মতন এলাচ আর দুটো গোলমরিচ দিয়ে সেদ্ধ আলু আমি এখানে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আলুটাকে যখন ভাজবো সামান্য লবণ দিয়ে ভাজবো। আমি এখানে বলে রাখি, যেহেতু সেদ্ধ আলু দিয়েছি সেজন্য খুব বেশি কিন্তু একটা ভাজবো না, এতে করে কিন্তু সেদ্ধ আলুটাও শক্ত হয়ে যায় অতিরিক্ত ভাজলে। খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম। এখানে দেখুন বেশ সুন্দর কিন্তু রং চলে এসছে। চিনিতে যদি অসুবিধা না থাকে তবে কিন্তু ফোড়নের সময় একটু চিনি অ্যাড করে দিতে পারেন। কোফতা একটু ঝাল মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। আমি এখানটায় দেখুন বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, যখনই মশলাটা বাটবেন এর মধ্যে কিন্তু কাঁচা একটা বা দুটো ছানার কোফতা দিয়ে বাটবেন, তবে কিন্তু গ্রেভিটা খেতে পরের দিকে ভীষণ ভালো লাগে। আমি এখানে সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিলিয়ে নিচ্ছি। সেদ্ধ আলু যেহেতু রয়েছে সেহেতু কিন্তু একটু বুঝে নাড়াচাড়া করতে হবে, আলু সম্পূর্ণ ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। এবার মনে প্রশ্ন উঠতেই পারে কেন কাঁচা আলু দিলাম না তাহলে। আসলে কাঁচা আলু দিয়ে কোফতা অনেকটা সময় ধরে যদি আমি ফোটাই তবে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে, সেটা মাথায় রেখে এখানে সেদ্ধ আলুটা দেওয়া। তো দেখুন বেশ সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি, রঙটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। তার মানে এই নয় যে এটা হয়ে গিয়েছে। এবার একটু ধৈর্য ধরে একটা কাঁচা লঙ্কা কেটে দিলাম, তার সাথে সাথে লবণটা একটু মিশিয়ে নিচ্ছি এই জায়গাতেই। সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু এবার একটু কষাতে লাগবে। নিরামিষ রান্না আসলে কষালে তবেই কিন্তু স্বাদ। আমি 4-5 মিনিটের জন্য এটাকে এইভাবেই ঢাকা চাপা দিয়ে হতে দিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে চলে গেল 1.5 টেবিল চামচ পাউডারের মতন এখানে জিরা পাউডার, তার সাথে ধনিয়া পাউডার গেল 2 টেবিল চামচের মতন, হলুদ গেল 1 টেবিল চামচ, আর একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। লবণ কিন্তু দিতে ভুললে চলবে না, না হলে মশলাটা একদমই পানসাটে স্বাদের হবে। সব কিছু একসাথে একটু ভালো মতন নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, তাই অতিরিক্ত জল কিন্তু এর মধ্যে দিলাম না। মশলাটা তৈরি হয়ে গেল। এবার যেটা করতে হবে, 5 মিনিট প্রায় হয়ে গিয়েছে, এখানে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে দেখুন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন হয়তো। বেশ সুন্দর টান টান ভাব যখন চলে এসছে তখন আর একবার এটাকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর তারপর এই মশলার পেস্টটা এখানে অ্যাড করে দেবো। এটা কিন্তু খুব ড্রাই একটা রান্না হবে না, একটু ঝোল ঝোল থাকে, সেজন্য মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে আমি আবারও একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেহেতু এর মধ্যে মশলাটা চলে গেল, তো সব কিছুকে একসাথে আবারও একটু মিলিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার এই কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটাও ভালো মতো রান্না হয়ে যায়। 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে এভাবেই হতে দিন এটাকে। এবার যখন মশলাটা মনে হবে একটু কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন কিন্তু ভেজে রাখা কোফতাগুলোকে এক এক করে এর মধ্যে অ্যাড করে দিন। কোনোটার সাথে এমনভাবে দেবেন না যাতে করে এটা ফুলতে না পারে। হ্যাঁ, বেশি থাকলে পরে একটু এভাবে জায়গা করে করে দিতে পারেন। সব কিছু আমার একসাথে দেওয়া হয়ে গেল, একটু মিলিয়ে নিচ্ছি। এখানে গ্রেভিটা দেখুন অনেকটাই টেনে গিয়েছে। এখানে আর একটা কথা বলে রাখি, যখনই আপনারা কোফতা তৈরি করবেন তখন কিন্তু ঝোলটাকে একটু বেশি করে রাখবেন। দেখবেন ঝোল যখন ঠান্ডা হয়ে শুকিয়ে যায় ওটা কিন্তু অনেকটাই জমে যাবে, সেজন্য ঝোলটা বেশি রাখতে হলে মাথায় রাখবেন কোফতাতে জল দিতে হয় একটু বেশি। এখানে আমি ছানা কাটিয়ে যে জলটা রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আমি কখনোই ছানা কাটানো জল ফেলে দিই না, সেটা হয় ডালে ব্যবহার করি, না হলে পরে অন্য কোনো তরকারিতে দিয়ে দিই। এখানে লবণ আর গোলমরিচটা এর মধ্যে দিয়ে দিলাম। সরি, গোলমরিচের গুঁড়ো নয়, গরম মশলার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে একটু ঘিও চলে গেল। যখন আপনারা কোফতা তৈরি করছেন তখন যদি ওই ছানা কাটিয়ে নেওয়া জলটা এর মধ্যে দিতে পারেন, দেখবেন
ভীষণ সুন্দর একটা স্বাদ চলে আসে। শরীরের জন্য তো অবশ্যই ভালো, আমরা সকলেই জানি ছানার জলে কত রকমের প্রোটিন থাকে, আর এটা কিন্তু তরকারির স্বাদও অনেক গুণে বাড়িয়ে দেয়। তো মোটামুটি 6-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করাতে দেখুন ছানার কোফতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। একদম কাছ থেকে দেখে হয়তো বুঝতে পারছেন। কি বলবো, খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম নরম তুলতুলে, ঠিক মনে হচ্ছিল সত্যি কথা বলতে রেস্টুরেন্টের থেকেও ভালো। একদমই সত্যি কথা, রেস্টুরেন্টের থেকেও ভালো। চামচ দিয়ে কাটলেই যেন এটা গলে যাচ্ছিল, আর মুখে দিলে তো কথাই নেই। ভীষণ সুন্দর হয় এই গ্রেভিটা। তবে অবশ্যই মনে রাখবেন একটা ভীষণ জরুরি টিপস, সেটা হচ্ছে যখনই গ্রেভি তৈরির জল দেবেন, মানে জলটা যেন সাধারণ জল না হয়, ছানা কাটিয়ে নেওয়া জলটাকে কিন্তু ফেলবেন না, রেখে দেবেন। ওই জলটাই যদি গ্রেভি করেন তবে কিন্তু ঝোলের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। বানিয়ে দেখতে পারেন, একটা ছোট্ট টিপস আপনাদের জন্য থাকলো। ব্যাস, আর কোনো কিছু নেই, আর কিছু দেওয়ারও নেই, কিছু করারও নেই। এটাকে শুধু পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু পোলাওয়ের সাথে দারুণ যায়। নিরামিষ যে কোনো দিনে এটা বানিয়ে ফেলুন। সকলে জিজ্ঞেস করতে বাধ্য যে কিভাবে বানিয়েছেন, রান্নাটা কেমনভাবে করলেন। একবার বানিয়ে দেখুন, আশা করি বাড়ির সকলের ভালো লাগবে। বিশেষ করে নিরামিষ দিনে কিন্তু এরকম অনেক রান্নার খোঁজ খবর চলতেই থাকে। আপনারাও বানিয়ে জানান কেমন লাগলো। আশা করি রেসিপিটা ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে যেটা করতে হবে, একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু চাই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।